5ই জানুয়ারির পর 10 দিন কেটে গেছে। এখনও সন্দেশখালির ঘটনায় অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। অনেকের মতে তিনি বাংলাদেশ পালিয়ে গেছেন, আবার অনেকের মতে শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশই গা ঢাকা দিতে সাহায্য করছে। আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে ইডির দায়ের করা মামলার ভিত্তিতে হাইকোর্টের শুনানির শুরুতেই শেখ শাহজাহানের আইনজীবীর তরফে ইডির মামলার আরেকটি পার্টি করার জন্য হাইকোর্টের কাছে জানানো হলো আবেদন। আর তারপরই আরও একবার প্রশ্নের সামনে দাঁড়ালো রাজ্যের প্রশাসন এবং রাজ্য পুলিশ, যেখানে শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে অনুমান উঠে আসছে। আবার আরও বিভিন্ন সূত্র থেকে দ্বিতীয় অনুমান উঠে আসছে, হয়তো রাজ্য পুলিশের মদতেই এই তৃণমূলের কুখ্যাত ডন নেতা শেখ শাহজাহান গা ঢাকা দিয়ে আছে সন্দেশখালিতেই। সেখান থেকে দাঁড়িয়ে ইডির দায়ের করা মামলায় যখন প্রার্থী হবার জন্য শেখ শাহজাহানের আইনজীবী সোমবার হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন, তারপর সত্যি আরও একবার রেশন দুর্নীতি কাণ্ডে যদি শেখ শাহজাহান ইডির হাতে ধরা পড়ে, তাহলে অনুমান আরও বড় মাথার হদিশ পেতে পারে এই রেশন দুর্নীতি কাণ্ডে। আর তার জন্যই হয়তো শেখ শাহজাহান সন্দেশখালিতে বা বাংলাদেশে যেখানেই থাকুন না কেন 10 দিন পরেও অধরা। পাশাপাশি আরও একটি সূত্র থেকে অন্য একটি যুক্তি উঠে আসছে, তা হচ্ছে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে ইডির মতে যে 20,000 কোটি টাকা, প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতি করেছে বলে অনুমান, যার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা সরাসরি বালু দুবাই এবং বাংলাদেশ দ্বারা বিদেশি মুদ্রায় ভারতীয় টাকার অর্থাৎ ভারতের কালো টাকা বদলেছে বলে ইডির দাবি। সেই ট্রানজ্যাকশনের খাতায় কলমে হিসেব রাখত এই শেখ শাহজাহান। আর খাতায় কলমে শেখ শাহজাহান যে হিসাবটি রাখত, সেই হিসেব খাতায় কলমে নয়, সেই হিসেব শেখ শাহজাহান রাখত চিট কাগজের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট স্লিপ, যার মধ্যে লিখে মূলত লাল এবং কালো কালিতে লিখে শেখ শাহজাহান বালুর এই কালো টাকার হিসাব রাখত বলে অন্য একটি সূত্রের অনুমান। আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা এখনই ক্লিক করুন। আপনাদের জন্য এই সাবস্ক্রিপশনটা একেবারে ফ্রি, কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশন আমাদেরকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট আরও আপনাদের জন্য তৈরি করার। পাশাপাশি আর একটা ছোট্ট আবেদন, তা হচ্ছে কন্টেন্টটি দেখার পাশাপাশি লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে একেবারে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে বা আপনাদের মতামত কি আমাদের কন্টেন্ট সম্বন্ধে। আর এটাই হলো ইউটিউবের সবচেয়ে বড় দিক, যেখানে একজন ভিউয়ারের সঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটার সরাসরি কথা বলতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করুন, আর অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর চলুন আলোচনায় কথা বলা যাক। 2014 সালে দ্বিতীয় ইউপিএ সরকারের একেবারে শেষ লগ্নে আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, তা হচ্ছে সকাল বিকেল টিভি খুললেই একটাই খবর, দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। কয়লা দুর্নীতি, অগাস্টা ওয়েস্ট দুর্নীতি, 2G স্পেকট্রাম দুর্নীতি, মূলত এই 3টি দুর্নীতির কাণ্ড 2014 সালে ইউপিএ সরকারের দ্বিতীয় জমানায় একেবারে খবরের শিরোনামে সকাল থেকেই থাকতো। আর সেই স্ক্যাম অর্থাৎ সেই দুর্নীতির জেরেই নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু এই চিত্র আরও একবার হয়তো দেখতে পাচ্ছি আমরা গত 1.5 বছর ধরে আমাদের রাজ্যে। গত 1.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি একাধিক দুর্নীতিকাণ্ড সামনে উঠে আসতে, যার অন্যতম হচ্ছে চাকরি ক্ষেত্রে বেআইনিভাবে অর্থের বিনিময়ে নিয়োগ দুর্নীতি। পাশাপাশি সেই টিকিতে টান পড়তেই চলে আসে পুরো নিয়োগ দুর্নীতি, সেই টিকিতে টান পড়তেই চলে আসে রেশন দুর্নীতি।
পাশাপাশি মিড ডে মিলেও দুর্নীতি হয়েছে বলে অনুমান। একই সঙ্গে পঞ্চায়েত আবাস প্রকল্প, সড়ক যোজনা প্রকল্পেও দুর্নীতি হয়েছে বলে অনুমান। তাও এই দুটিতে তদন্ত এখনও কেন্দ্রীয় এজেন্সির হাতে যায়নি। কিন্তু 2023 এবং 2024 শুরু হয়েছে। এখন যদি আপনারা সকাল থেকে টিভি খোলেন, সংবাদ মাধ্যমে একটি খবর দেখতে পাবেন কোনো না কোনো দুর্নীতি নিয়ে। কেন্দ্রীয় সংস্থা হয় ইডি নালে সিবিআই এর রেড, না হলে হাইকোর্টে কোনো না কোনো দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকার হাইকোর্টে কোনো না কোনো বিচারপতির দ্বারা তুমুল ভৎসনার শিকার হচ্ছে। আর তেমনই কিন্তু হালেই উঠে এসছে রেশন দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে। রেশন দুর্নীতিকাণ্ডের জেরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হবার পর এখনও অবধি আরও একজন গ্রেপ্তার হয়েছেন। তিনি হচ্ছেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড। এই শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও একজন ব্যক্তির নাম উঠে আসে। সে হলো সন্দেশখালীর একসময় বাম জমানায় যার উত্থান, সেই বাম জমানার থাকাকালীনই তৃণমূলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বর্তমানে সন্দেশখালীর তৃণমূলের নাম্বার 1 লিডার শেখ শাহজাহান, যার বাড়িতে গত 5ই জানুয়ারি ইডি গেছিল তল্লাশি অভিযানে। শুধু শেখ শাহজাহানের বাড়ি নয়, ওই দিন ইডি একসঙ্গে 5 জায়গায় তল্লাশি অভিযানে যায়। কিন্তু শেখ শাহজাহানের বাড়ি অর্থাৎ সন্দেশখালীতে অভিযানে গিয়েই ইডি এবং আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছিল, তারপর থেকে রাজ্য জুড়ে প্রবল নিন্দা এবং সমালোচনা নতুন করে শুরু হয়েছে রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে। আপনারা জানেন 5ই জানুয়ারি ইডি যখন কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে শেখ শাহজাহানের বাড়ি যায়, তখন তারা বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাড়ি তালাবন্ধ। বারে বারে তাকে ডেকেও তার সাড়া পাওয়া যায় না। ইডি জানায় শেখ শাহজাহানের মোবাইলের টাওয়ার লোকেশন তারা চেক করে দেখতে পেয়েছে শেখ শাহজাহান বাড়ির মধ্যেই ছিলেন। শুধু তাই না, ইডি শেখ শাহজাহানের বাড়ির দরজার সামনে গিয়ে তার দরজা নক করার পর থেকেই একদিকে যখন শেখ শাহজাহানের কোনো সাড়া পাওয়া যায় না, তখন তার মোবাইলের টাওয়ার লোকেশানে আরও একটি বিষয় উঠেছে। তা হচ্ছে 28 মিনিটের মধ্যে 28 জনকে কল করেন শেখ শাহজাহান। আর তারপরেই দফায় দফায় মুহূর্তের মধ্যে শেখ শাহজাহানের বাড়ির বাইরে হাজার হাজার শেখ শাহজাহানের অনুচর এবং শেখ শাহজাহানের চাহানেওয়ালাদের ভিড় বাড়তে থাকে। যে ভিড় ক্রমশ ভয়ানক আকার ধারণ করে এবং অবশেষে ইডি আধিকারিকরা প্রবল নিগ্রহের শিকার হন এবং এক ইডি আধিকারিক গুরুতর আহত হন, তার মাথা ফেটে যায়। তিনি সেই দিনই হাসপাতালে ভর্তি হন। অন্য দুজনও আহত হন, কিন্তু তাদের আহত অতটা গুরুতর হয় না। বাকি দুজন কোনো রকমে পালিয়ে বাঁচেন। একই অবস্থা হয় কেন্দ্রীয় জওয়ানদের, তারাও পালিয়ে বাঁচায়। সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন। আর এই সমগ্র ঘটনা 10 দিন কেটে গেছে, এখনও অবধি শেখ শাহজাহানের টিকিটিও ছুঁতে পারেনি রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ এখনও অবধি শেখ শাহজাহানকে খুঁজছে। আর এই প্রেক্ষাপটে কিন্তু 3টি এফআইআর ইতোমধ্যেই দায়ের হয়েছে। একটি এফআইআর পুলিশের তরফে করা হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে এবং এই গোটা ঘটনা তদন্তে নেবে, যেখানে হাজার হাজার মানুষের ভিড় 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির বাইরে জমেছিল। সেই ভিড়ের মধ্যে থেকে মোটে 4 জনকে এখনো অবধি গ্রেফতার করতে পেরেছে পুলিশ। অন্যদিকে ইডির তরফেও একটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়ির তরফেও একটি এফআইআর দায়ের করা হয়েছিল, যদিও সেই এফআইআরের তেমন কোনো ভিত্তি নেই। হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে যেখানে ইডি তালা ভেঙে বাড়িতে প্রবেশ করেইনি, তাহলে সেখানে শেখ শাহজাহানের বাড়ির ভেতরের জিনিসপত্র চুরি হওয়ার অভিযোগ আসলে ধোপেই টেকে না। কিন্তু এখানে বিষয় হচ্ছে ইডির তরফে দায়ের করা এই মামলাটি। ইডির তরফে দায়ের করা মামলায় এখন অন্যতম শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠে আসা একটি মামলা হয়ে দাঁড়িয়েছে। আর তাকে কেন্দ্র করেই সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুরু হলো তুমুল বাক বিতণ্ডা। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুরুতেই শেখ শাহজাহানের তরফে আইনজীবী সরাসরি ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি জানান তার মক্কেল চায় ইডির দায়ের করা এই মামলায় একটি পার্টি হতে। আর তখনই বিচারপতি সরাসরি জানান আপনার মক্কেলের উচিত অবিলম্বে স্যারেন্ডার করা। সে স্যারেন্ডার করলে আসলে হবে যোগ্য বিচার।
এরপরেই সরাসরি বিচারপতি রাজ্যের অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেন যে তারা এ বিষয়ে কী করছেন। রাজ্যের অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত জানান যে ইতোমধ্যেই একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে যারা এই গোটা ঘটনা তদন্ত করছে। এরপরেই বিচারপতি ভৎসনা সুরে বলে সেই তদন্তে এখনও অবধি মাত্র 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখানে ইডির তরফে দাবি করা হচ্ছে প্রায় 3000 লোক এলাকায় সেই সময় জমা হয়েছিল, সেখান থেকে মোটে 4 জনকে গ্রেফতার করা গেল। এরপরেই ইডির আইনজীবীর তরফে আরও একটি যুক্তি তোলা হয়। তারা বলে পুলিশ তদন্তে নেবে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে ধারা দিয়েছে তা অত্যন্ত লঘু ধারা। এরপরেই বিচারপতি বলেন 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে তাতে করে খুনের মামলা রুজু হওয়া উচিত ছিল, অর্থাৎ 307 নম্বর ধারায় মামলা রুজু করা উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে রাজ্য পুলিশ লঘু ধারায় 353 ধারায় মামলা রুজু করেছে। যদিও এদিন রাজ্যের তরফে রাজ্যের অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের এই সওয়াল জবাবে বিশেষ কিছু বলে উঠতে পারেনি, কিন্তু শেখ শাহজাহানের আইনজীবী বারে বারই অ্যাটর্নি জেনারেলকে ডিস্টার্ব করার জন্য তাকেও কিন্তু ভৎসনার মুখে পড়তে হয়। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত সরাসরি বলেন, আপনি শুরু থেকেই রাজ্যের অ্যাটর্নি জেনারেলকে ডিস্টার্ব করছেন, আপনাকে সতর্ক করা হচ্ছে। এরপরেও শেখ শাহজাহানের আইনজীবী সতর্ক হলেও তিনি আবেদন জানান যেহেতু ইডি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাই তার মক্কেল চান তার কথা শোনা হোক, আর সেখানেই আসল যুক্তি উঠে আসে। এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপনার মক্কেলের উচিত অবিলম্বে আত্মসমর্পণ করা, সেটাই হবে যোগ্য বিচার। আর যদিও এরপরেও জয় সেনগুপ্ত অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, যদি আপনার মক্কেল অর্থাৎ শেখ শাহজাহান ইডির দায়ের করা মামলার আরেকটি পার্টি হতে চায় তাহলে আপনি আবেদন জানান। পাশাপাশি বিচারপতি আরও বলেন, আপনার মক্কেল অর্থাৎ শেখ শাহজাহানের উচিত ইডিকে সহযোগিতা করা। আর এরপরই ইডির আইনজীবী দ্বয় সরাসরি বলেন, যদি শেখ শাহজাহান এই মামলায় যুক্ত হতে চান তাহলে ওকালাতনামা আদালতে জমা করুন। আর এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশকে ভৎসনার পাশাপাশি সরাসরি বলেন পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই 5ই জানুয়ারির ঘটনার কেস ডায়েরি আদালতে জমা দিতে এবং আগামী মঙ্গলবার অর্থাৎ 16 তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এখন দেখার মঙ্গলবার এই মামলার শুনানি কোন দিকে যায়। কিন্তু আপনারা বলবেন এই আলোচনার মধ্যে থাম্বনেলের বিষয়বস্তু কোথাও নেই। থাম্বনেলের বিষয়বস্তুতে আসছি, কারণ থাম্বনেলের বিষয়বস্তুতে আসতে গেলে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শেখ শাহজাহান 10 দিন ধরে অধরা। আর যেহেতু শেখ শাহজাহান 10 দিন ধরে অধরা, তার জন্য রেশন দুর্নীতির কাণ্ডের তদন্ত কিন্তু থেমেনি। ইডির তরফে সোমবার কলকাতায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডোর 4টি বৈদেশিক মুদ্রা পরিবর্তনকারী সংস্থায় হানা দেওয়া হয় এবং সেই সংস্থাগুলিতে হানা দেওয়ার পাশাপাশি ইডির তরফে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়। ইডির তরফে ইতোমধ্যেই জানানো হয়েছে তারা একটি ডায়েরি উদ্ধার করেছে, যে ডায়েরিতে একাধিক ব্যক্তির সঙ্গে যে টাকা লেনদেন হয়েছে তার হিসেব রয়েছে নাম সহকারে। আর সেখান থেকেই ইডির যুক্তি, রেশন দুর্নীতি কাণ্ডে কম করেও 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই 20,000 কোটি টাকার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা যা কালো টাকা, এবং একই সঙ্গে সমগ্র 20,000 কোটি টাকাটাও কালো টাকা, তা কিন্তু দুবাই এবং বাংলাদেশ মারফত তা কিন্তু সাদা টাকায় কনভার্ট করার চেষ্টা হয়েছে এবং তাতে একটি বড় অংশই সফল হয়েছে। পাশাপাশি ইডি জানিয়েছে এক ব্যক্তি যে ইডিকে এই বিষয়ে সূত্র দিয়েছে কিন্তু সে নিজের নাম এবং পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক, তার সুরক্ষার তাগিদেই ইডি তার নাম এবং পরিচয় এখনও অবধি জানায়নি। তার থেকে ইডি যা জানতে পেরেছে এবং তার দেওয়া নথি থেকেই ইডির হাতে বালু অর্থাৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে 9 থেকে 10,000 কোটি টাকা, কিছুটা অর্থাৎ প্রায় 2 থেকে 3,000 কোটি টাকা দুবাই মারফত বিদেশি টাকায় কনভার্ট করেছে এবং বাদবাকিটা বাংলাদেশ হয়ে বিদেশি টাকায় কনভার্ট করা হয়েছে, সেই তথ্য উঠে আসে। এবার এখানে আসছে শেখ শাহজাহানের কথাও।
ইডির মতে শেখ শাহজাহান হচ্ছে এই শঙ্কর আঢ্যর এই যে বৈদেশিক মুদ্রা পরিবর্তনের যে সংস্থা, এই সংস্থা যে বালুর সঙ্গে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যেমন যুক্ত, তেমন এই দুজনের মাঝখানে সংযোগ স্থাপন করত শেখ শাহজাহান। শেখ শাহজাহান মূলত এই দুজনের কাছে যে মানে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে অর্থ নিয়ে শঙ্কর আঢ্যর কাছে পৌঁছাতো, এই লেনদেনের হিসেব রাখত এই শেখ শাহজাহান। শেখ শাহজাহান মূলত ডায়েরি নয়, ফাইল নয়, সে চিট কাগজের মাধ্যমে এই হিসেবের রক্ষণাবেক্ষণ করত এবং এই হিসেব রক্ষণাবেক্ষণ করত মূলত লাল এবং কালো কালির লেখা দিয়ে। এবং এর থেকেই বোঝা যেত লাল কালি দিয়ে লেখা অর্থাৎ টাকা বালু থেকে পৌঁছাতো প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর কাছে, এবং কালো কালি দিয়ে আবার আরেকটি চিটের অর্থ হচ্ছে, অর্থাৎ ইডির সূত্র মারফত আমরা জানতে পেরেছি, অর্থ হচ্ছে টাকা বিদেশি টাকায় কনভার্ট হয়ে গেছে তার সূত্র হিসাবে। অর্থাৎ লাল এবং কালো কালির লেখা চিট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সম্ভবত আগামী দিনে এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে। কিন্তু এখানে একটা বিষয় দেখতে হবে যে এখনও 10 দিন পরেও শেখ শাহজাহান অধরা। শেখ শাহজাহান নিজের আইনজীবী মারফত কোর্টে আবেদন জানাচ্ছে ইডির দায়ের করা মামলায় সে প্রার্থী হতে চায়, অর্থাৎ সে একটি পার্টি হতে চায়। আবার উল্টো দিকে এই শেখ শাহজাহানকে অনুমান করা হচ্ছে এই রেশন দুর্নীতিকাণ্ডে বালুর যে হাজার হাজার কোটি টাকার কালো টাকার দুর্নীতি তার অন্যতম চালক এবং বাহক ছিল এই শেখ শাহজাহান। কিন্তু এখন সবটাই অনুমান এবং প্রেডিকশন এবং হাইপোথিসিসের ওপর নির্ভর করে তদন্ত এগোচ্ছে। কারণ এই যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে পাওয়া সূত্রে যে চিট তত্ত্ব উঠে আসছে, এই চিট তত্ত্বের কিন্তু প্রমাণ এখনও অবধি ইডি আধিকারিকদের হাতে নেই এবং ইডির তরফও এই বিষয়ে স্পষ্ট কিচ্ছু কোথাও জানানো হয়নি, অস্পষ্টভাবেও কিছু জানানো হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমে এবং যারা মূলত রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে তদন্তমূলক সাংবাদিকতা করছেন তাদের অলিতে গলিতে এই সূত্র কিন্তু উঠে আসছে। সেখান থেকে দাঁড়িয়ে এই চিট তত্ত্বর কতটা বাস্তবতা আগামী দিনে সামনে উঠে আসবে তা নিয়ে একটা বড় প্রশ্ন আসছে। আর পাশাপাশি এই চিট তত্ত্বকে যদি এস্টাবলিশ করতে হয় তাহলে এই চিটও হাতে পেতে হবে ইডি আধিকারিকদের, তখনই শেখ শাহজাহানের এই চিট তত্ত্ব বাস্তবে প্রমাণিত হবে। অর্থাৎ এখন পুরো বিষয়টাই এই চিটের গোলক ধাঁধায় আগামী দিনে ফাঁসতে চলেছে বলে অনুমান। পাশাপাশি শেখ শাহজাহান যদি 10 দিন পর আগামী 2-4 দিনের মধ্যে নিজে আত্মসমর্পণ করে বা তাকে যদি পুলিশ নাটকীয়ভাবে গ্রেফতার করে তাহলেই কিন্তু এই মামলার অন্য আরও বিভিন্ন দিক খুলে যেতে চলেছে। কিন্তু এটা ঠিক, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এবং সেই চুরি করা কালো টাকা সাদা টাকায় রূপান্তর করার জন্যেই সে দুবাই আবার কখনো বাংলাদেশি টাকার মারফত সেগুলি কিন্তু সাদা টাকায় পরিবর্তন করার চেষ্টা করেছিল এবং তাতে 9 থেকে 10 হাজার কোটি টাকা বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক পরিবর্তন করতে সফল হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর এই বিদেশি মুদ্রা পরিবর্তনকারী সংস্থাগুলির মাধ্যমে। কিন্তু এখন দেখার ইডি আগামী দিনে এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেবে আর কোন কোন বড় টিকি কাটে। তারপরেই আমরা বুঝতে পারবো রাজ্যে আগামী দিনে আরও কোন কোন দুর্নীতি সামনে আসতে চলেছে। আমি বললাম না 2014 লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সংবাদ মাধ্যমে সকাল বিকেল দুর্নীতির খবর ছাড়ার কিচ্ছু ছিল না। আর একটা ছিল, তা হচ্ছে আন্না হাজারের ধর্ণা কর্মসূচি। ঠিক তেমনটাই বর্তমানে রাজ্যেরও পরিস্থিতি। সকাল থেকে টিভি চ্যানেলে শুধু দুর্নীতির খবর, আর না হলে চাকরি প্রার্থীদের ধর্ণা, সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে ধর্ণা, অমুক ধর্ণা তমুক ধর্ণা, এই খবরে ভর্তি। বাস্তবে এই সমস্ত দুর্নীতির বাস্তব যারা অভিযুক্ত তারা দোষী সাব্যস্ত হয় এবং তারা সর্বশেষে সাজা পায় কিনা তাই সবচেয়ে বড় প্রশ্নের। সেই সব দিকে আমাদের নজর থাকবে। আর ততক্ষণ আপনারা কি করবেন? দেখতে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।